ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা এম সাখাওয়াত হোসেন। যদিও সেই দায়িত্ব তার কাছে ছিল মাত্র 7 দিন। 16ই আগস্ট এই দায়িত্ব কেড়ে নেওয়ার হয় তার কাছ থেকে। এই কেড়ে নেওয়ার জন্য দায় ছিল শ্রী হোসেনের কয়েকটি মন্তব্যের। এই বিষয়টি নিয়ে আমি ইতিপূর্বে একটি প্রতিবেদন দিয়েছি এই চ্যানেলে, তাই আজ সব কারণগুলো আর বলছি না, শুধু উল্লেখ করছি একটি কারণের যার সঙ্গে আজকের আলোচ্য বিষয়ের যোগ আছে। গত 12ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেন জনাব হোসেন। দেশের জন্য আওয়ামী লীগের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, এটা অনেক বড় পার্টি, তাই তার যথেষ্ট রেসপেক্ট আছে। তিনি বলেছিলেন, আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। একসময় বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। 52-69-এর গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলন হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগ জাতীয় সম্পদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, আপনি ভালো থাকুন, আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। বলা বাহুল্য, দেশের শাসনদণ্ড এখন যাদের হাতে তারা পছন্দ করেননি এসব কথা। তার জন্য জনাব সাখাওয়াত হোসেন সাহেবকে স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেয়া হয়। আওয়ামী লীগের প্রতি নরম মনোভাব দেখালেই তিনি শাসকের বিষ নজরে পড়বেন। বাংলাদেশের হাওয়া এখন এমনই। পারলে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করে আগামী দিনে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ রাখার কথাবার্তাও কিন্তু চলছে বাংলাদেশে। কিন্তু আন্তর্জাতিক দুনিয়ায় তার বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে সেই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, যাবেও না। তবু এসব কথা যে চলছে তার প্রমাণ 2 দিন আগে সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত এক প্রোগ্রামে দেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, অর্থাৎ ভবিষ্যতে নির্বাচন হলে আওয়ামী লীগ তাতে অংশ নিতে পারবে। নির্বাচন হলে আওয়ামী লীগ যে অংশ নেবে, পরাজয়ের ভয়ে বিএনপির মতো যে নির্বাচন বয়কট করবে না। সাধারণ রাজনীতির জ্ঞান কিন্তু সেটাই বলে। কিন্তু নির্বাচনে অংশ নিলেই যে জয় আসবে তা তো নয়। জয়ের জন্য চলার পথ বা লড়াইয়ের পথের ছক সেটা কষে নিতে হয় আগে থেকে। আজকে এই প্রতিবেদনের আলোচনা এই বিষয়টি নিয়ে, আগামীতে আওয়ামী লীগের চলার পথ। প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে খবরের অন্তরালের খবর নিয়ে এসেছি আমি মনোজ দাস। আলোচনায় যাওয়ার আগে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেজন্য। বাংলাদেশে নির্বাচন 2 মাস পর বা 6 মাস পর যেটাই হোক, খুব একটা দেরি করে যে হবে না সেটা নিশ্চিত। কারণ দেশের মানুষ সামরিক বা স্বৈরতন্ত্রী শাসনের অধীনে দীর্ঘদিন থাকা পছন্দ করে না এবং এতাবৎকাল পছন্দ করেনি। তাছাড়া নির্বাচন অনুষ্ঠিত করতে যত দেরি হবে, মানুষের মধ্যে আওয়ামী লীগের হারানো জনপ্রিয়তা ততই ফিরে আসবে এবং তার লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে। এটা সাধারণ নিয়ম। বিশ্বাস করতে ইচ্ছে না হলে ভারতের দিকে তাকান। 1971-এ বাংলাদেশের সৃষ্টির পর ভারতে ইন্দিরা গান্ধীকে বলা হতো এশিয়ার মুক্ত সূর্য, বলা হতো দেবী দুর্গা। কিন্তু
দেশে জরুরি অবস্থা জারির কারণে ও সে সময় যে বিপুল নিপীড়নমূলক ব্যবস্থা ইন্দিরা গান্ধী নিয়েছিলেন, তার জন্যে 1977-এর নির্বাচনে তার দল কংগ্রেস শোচনীয়ভাবে হেরে যায়। এমনকি ইন্দিরা গান্ধী নিজেও পরাজিত হন, পরাজিত হন একজনের কাছে, এক অনামী প্রতিদ্বন্দ্বীর কাছে। সবাই ভেবেছিল, রাজনারায়ণের কাছে তিনি হেরে যান। সবাই ভেবেছিল ইন্দিরা গান্ধী ফিনিশড, কিন্তু তা নয়। মাত্র 2 বছরের মধ্যে 1979-তে বিজয়িনীর বেশে ফিরে আসেন। এই ইতিহাসের সঙ্গে শেখ হাসিনার ঘটনার কিন্তু আশ্চর্য মিল। সুতরাং হাসিনা ও তার দলের ক্ষমতায় ফিরে আসা কেবল একটু সময় এবং পরিশ্রম সাপেক্ষ। প্রথম প্রয়োজন নির্বাচনী কৌশল নির্দিষ্ট করা এবং সেই মতো প্রচারণার ব্যবস্থা করা। মনে রাখতে হবে, গভীর সরোবরে যে ঢেউ ওঠে সেটা জলের ওপরের অংশের। এই ঢেউ দেখে সরোবরের তলদেশের হদিশ মেলে না। আওয়ামী লীগের জনসমর্থন ওই সরোবরের মতো, তার গভীর তলদেশে। বাইরে দেখা যাচ্ছে না বটে, কিন্তু আছে, শান্ত হয়ে আছে সরোবরের গভীরের মতো। গ্রাসরুট লেভেল বা তৃণমূল স্তরে আওয়ামী লীগের যেসব আবার বলছি সৎ নেতা ও কর্মী আছেন, তাদের এখন প্রচুর দায়িত্ব। ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে হবে তাদের। এই প্রচারের মূল জোর থাকবে গ্রামীণ এলাকায়। গ্রামীণ এলাকার মধ্যে টার্গেট ভোটার হবে তরুণ সম্প্রদায়। প্রচারের মাধ্যম হবে আজকের ডিজিটাল যুগে ডিজিটাল প্রচার, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। তাতে অন্তত সামনাসামনি প্রচার করলে, বাইরে প্রচারে বেরোলে যে গোলমালের মধ্যে পড়ার আশঙ্কা, তার পরিমাণ অনেকটাই কমে যাবে। দ্বিতীয় প্রয়োজন প্রচারের বিষয়বস্তু, সেগুলো নির্দিষ্ট করা। আওয়ামী লীগের সাফল্যের দিকগুলো, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দারিদ্র বিমোচন, ডিজিটাল বাংলাদেশ গঠন ইত্যাদি ব্যাপারে আওয়ামী লীগের সাফল্যের দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে হাসিনা সরকার যে কাজগুলো করেছে তাকে প্রচারে আনতে হবে। দেশের অর্থনৈতিক ভিত যেভাবে শক্ত হয়েছে আওয়ামী লীগের আমলে, সেই কথাগুলো বলতে হবে। সেই সঙ্গে তুলে ধরতে হবে আওয়ামী লীগকে সরিয়ে যারা ক্ষমতায় এসেছে তাদের ব্যর্থতার দিকগুলো। বিশেষ করে আইন শৃঙ্খলার অবনতি, পোশাক শিল্প ধ্বংস হয়ে যাওয়া, অর্থনীতিতে ধস নামা, দ্রব্যমূল্য বৃদ্ধির মতো বিষয় যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে, প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে, তার উপর জোর দিতে হবে। এই সঙ্গে জোর দিতে হবে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেয়া, বাংলাদেশকে পাকিস্তানের উপনিবেশে পরিণত করার চেষ্টা, এই সব বিষয়গুলি মনে রাখতে হবে। আওয়ামী লীগের পুরনো ভোট ধরে রাখার পাশাপাশি নতুন ভোটার বেস তৈরিতেও কিন্তু গুরুত্ব দিতে হবে। আর তার জন্য দরকার বিরোধী দলগুলো তাদের যে দুর্বল জায়গা সেগুলোকে খুঁজে সেই জায়গাগুলোতে আক্রমণের লক্ষ্য করা, আক্রমণের লক্ষ্যবস্তু সেই জায়গাগুলোকে করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিরোধীরা যে প্রচার করবে, বিশেষ করে বিরোধীদের যেসব প্রচারে কিছুটা সারবত্তা আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কৌশলী অবস্থান নিয়ে সমালোচনার ঝাঁজ কমিয়ে দিতে হবে। অন্যায় করে থাকলে তার জন্য ক্ষমা চেয়ে নেওয়াটা অন্যায় অস্বীকার করা, পুরোপুরি অস্বীকার করার চেয়ে বেশি ভালো।
ইন্দিরা গান্ধীও কিন্তু জরুরি অবস্থা জারির সময়ে যে সমস্ত কাজ হয়েছিল তার জন্যে দুঃখ প্রকাশ করেছিলেন এবং ভবিষ্যতে জরুরি অবস্থা কখনো জারি করবেন না সে কথাও বলা হয়েছিল। মনে রাখবেন ৭৫-এর পরে প্রায় ৫০ বছর হয়ে গেছে, আজও কংগ্রেস অনেক দিন এই দেশে ক্ষমতায় ছিল, কিন্তু আজ অবধি কেউ জরুরি অবস্থা জারির কথা দ্বিতীয়বারের জন্যে ভাবেনি। আওয়ামী লীগকেও বলতে হবে তাদের আমলে যদি সন্ত্রাস হয়ে যদি থাকে, তাদের আমলে যদি গণতান্ত্রিক ব্যবস্থার উপরে যদি আক্রমণ হয়ে থাকে, তারা পরবর্তী সময়ে ফিরে এসে আর কোনোদিন সেগুলো করবেন না, সেটাও বলে রাখতে হবে। তৃতীয়ত, উন্নয়নের রোডম্যাপ তৈরি করতে হবে। ক্ষমতায় এলে কি করতে চান সেটা স্পষ্ট করে বলতে হবে। আজকের সরকার ক্ষমতায় এসেছে শুধু একটা কথা বলে, শেখ হাসিনা প্রথমে কোটা বিরোধী, কোটা সমাপ্ত করতে হবে, তারপরে বলেছে হাসিনাকে উচ্ছেদ চাই। তা হাসিনাকে উচ্ছেদ চাই কোন বাংলাদেশ যে তারা প্রতিষ্ঠা করতে চান সেটা কিন্তু তারা কোনোদিন বলেননি। তার জন্যে আজকে তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এখানে হাসিনাকে তাহলে আওয়ামী লীগকে কী করতে হবে, ক্ষমতায় এলে কি করতে চায় সেটা স্পষ্ট করে বলতে হবে। এখানে বিশেষ নজর দিতে হবে তরুণদের কর্মসংস্থান বিষয়টিতে। এজন্য আধুনিক শিক্ষা ও প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে হবে এবং যে বিদেশ নীতিতে ব্যাপক পরিবর্তন এনে বিদেশ নীতিতে যাতে বিদেশ থেকে বাংলাদেশে শিল্প এবং এগুলো প্রতিষ্ঠার জন্য ফান্ড আসে, তাদের ফরেন ইনভেস্টমেন্ট যাতে আসে, সেগুলোর ব্যবস্থা করতে হবে, সেই কথাগুলো বলতে হবে। একই সঙ্গে আঞ্চলিক ও স্থানীয় নেতা যারা, তাদেরকে ক্ষমতা দিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে। কাজে নামলে অনেক সমস্যা সামনে চলে আসবে, তার সমাধানও পেতে হবে পরিস্থিতি বিচার করে, অভিজ্ঞতার মধ্য দিয়ে। মনে রাখতে হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের আস্থা ও সমর্থন ফিরে পাওয়া, আস্থা ও সমর্থনকে পুনরুদ্ধার করা। এর জন্যে যাই প্রয়োজন হয় সেগুলো করতে হবে। জনমুখী নীতি করতে হবে, সুষ্ঠু প্রচারণা করতে হবে এবং জনগণের সেবা করার দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে। এই বিষয়গুলিতে নজর দিলে ক্ষমতায় ফিরে আসা আওয়ামী লীগের কাছে আদৌ কঠিন হবে না, যেমন ইন্দিরা গান্ধীর কংগ্রেসের কাছেও কঠিন হয়নি। শেষ করার আগে একটা কথা, আওয়ামী লীগের পক্ষে এমন ভিডিও কেন নিয়ে এলাম? এমনিতেই ক্যালকাটা ডায়ালগস কেন বাংলাদেশের ব্যাপারে নাক গলাচ্ছে তা নিয়ে বিস্তর সমালোচনা প্রতিদিন শুনছি এবং দেখছি। একথাও অনেকে বলছেন নিজেদের দেশের চরকায় তেল দেওয়ার পরামর্শ আমাকে দিচ্ছেন। এ ব্যাপারে আমার জবাব পরিষ্কার। চরকায় তেল দেয়া যার অভ্যাস, সে নিজের চরকা পরের চরকা বিচার করে তেল দেয় না, সে চরকা পেলেই তেল দিয়ে যায়। তাছাড়া ভারত একদিন নিজের চরকা পরের চরকা দেখে তেল দেয়নি বলে পাকিস্তানি চরকার পরিচয়ের বদলে আজ নিজেদের চরকা পেয়েছেন বাংলাদেশের মানুষ। দ্বিতীয়ত, বাংলাদেশ আমার কাছে পরের চরকা নয়। সে দেশে সাম্প্রতিক সমস্যার পর অনেক মানুষ, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি পূর্ব পাকিস্তানের মানুষ, আমার সে দেশে সাম্প্রতিক সমস্যার পর অনেক মানুষ ভারতে চলে এসেছেন এবং আসছেন। তাদের অনেকেই ক্যালকাটা ডায়ালগসের দর্শক, অনেকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন আমার সঙ্গে, উৎসাহ দিয়েছেন বাংলাদেশের বিষয়ে বেশি করে প্রতিবেদন পেশ করার জন্য। এরা ছাড়া ঢাকা এবং বাংলাদেশের আরও বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু দর্শক নিয়মিত যোগাযোগ করে উৎসাহ দিয়ে যান আমাকে। আমাদের চ্যানেলে আমাদের যে প্রতিবেদনের পাতায় পাতায় তার ছবিও পাবেন অনেক, যে তারা কিভাবে আমাকে
এখানে উৎসাহ দিয়ে যাচ্ছেন। এমন কথাও কেউ কেউ বলছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধের সমর্থনে ভারতের ভেতর থেকে বাংলাদেশ বেতার যেভাবে একদিন কাজ করেছিল মুক্তিযুদ্ধের পক্ষে, তার তুলনায় অত্যন্ত ছোট মাপের হলেও ক্যালকাটা ডায়ালগস আজ সেভাবেই বাংলাদেশের আত্মাকে রক্ষা করতে কাজ করছে। বাংলাদেশের আত্মাকে রক্ষা করার জন্য এই কাজ তারা ভবিষ্যতেও করবে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাঙালি চেতনার আদর্শ নিয়ে যাতে আগামীর বাংলাদেশ চলতে পারে, ধর্মান্ধতার হাত থেকে, পাকিস্তানের নয়া উপনিবেশ হওয়ার হাত থেকে যাতে আগামীর বাংলাদেশ বাঁচতে পারে, তার জন্য ক্যালকাটা ডায়ালগস তার সাধ্যমতো ভূমিকা পালন করছে ও ভবিষ্যতে করবে। এই ভূমিকা যাদের পছন্দ নয় তারা স্বচ্ছন্দে আমার চ্যানেল না দেখলেই খুশি হব। এখনকার মতো এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে একটি কথা বলার, আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের যে সমীক্ষাটি আমরা শুরু করছি, গত কয়েকদিন ধরে প্রচুর মানুষ তাতে সাড়া দিয়েছেন। আগামী আপনি যদি এখনও আপনার তালিকা না পাঠিয়ে থাকেন তবে এখনই পাঠিয়ে দিন। সহজ নিয়ম, পছন্দের ক্রম অনুসারে ৫ জন শ্রেষ্ঠ বাঙালির নাম লিখুন আমাদের কমেন্ট সেকশনে এবং পাঠিয়ে দিন। মনে রাখবেন ৫টি নামই পাঠাতে হবে, কিন্তু তাছাড়া আমাদের ইমেল আইডি calcatadialogsmanoj@gmail.com এই ঠিকানাতেও পাঠাতে পারেন আপনাদের পছন্দের তালিকা। ধন্যবাদ।